নমস্কার। জীবন স্মৃতি ডিজিটাল আর্কাইভকে কৃতজ্ঞতা যে তারা বুদ্ধদেব দাশগুপ্তকে নিয়ে এরকম একটি স্মরণ অনুষ্ঠান এবং আলোচনার আয়োজন করেছে। আমি মনে করি যে বাংলা সিনেমার পক্ষে তো বটেই, এই যে সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের অস্তিত্বকে ক্রুশকাঠের মতো পিঠে বয়ে নিয়ে, সেই সময়ের পক্ষেও বুদ্ধদেব দাশগুপ্ত একজন অত্যন্ত প্রয়োজনীয় মানুষ, সৃজনকার। তার সিনেমার ভেতর আমাদের অস্তিত্বের প্রতিটি মুহূর্ত, যে সময় তিনি দেখেছেন, যে সময় তিনি শুনেছেন এবং যে সময় আসতে চলেছে বলে তিনি বুঝেছেন, তাকে এমনভাবে বুনে দিয়েছেন যে সমকালীন বাঙালি সমাজের পক্ষে তিনি এক অবশ্য আলোচ্য বিষয়। তো আমি সেই কারণে জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভ এবং তার তরুণ কর্ণধার আমার অত্যন্ত প্রিয় অনুজ অরিন্দম সাহা সর্দার, আমি এই দুজনের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সত্যি কথা বলতে, বুদ্ধদেব দাশগুপ্তর সিনেমা নিয়ে আলোচনা করতে গেলে আমার মনে হয় যে প্রথমেই যেটা মনে পড়ে, আমার ধারণা সবারই মনে পড়ে যারা অনুরাগী, ওর যে বিখ্যাত বই, সেই বইটির কথা, যে বইটির নাম স্বপ্ন সময় সিনেমা। আমার মনে হয় যে এই বইটির নাম হতে পারত স্বপ্ন, সময় ও কবিতা। তার কারণ, বুদ্ধদেব দাশগুপ্ত সিনেমা নিয়ে আমরা যদি আলোচনা করতে বসি, তাহলে প্রথমেই যে তিনটি উপাদানের কথা আমাদের মনে আসে, তার একটি স্বপ্ন, একটি সময় এবং অবশ্যই অন্যটি হলো কবিতা। আমি সময়ের কথা এক্ষুনি বলেছি, আমি কবিতার কথা একটু পরে বলবো, কিন্তু আমি প্রথমে একটা ওই সিনেমা আসবার আগে যেরকম একটা রিজয়েন্ডার আসে, আমি ওরকম একটা রিজয়েন্ডার দিয়ে নিয়েছি। সেটা হচ্ছে যে অনেকে যেভাবে ভাবেন যে বুদ্ধদেব দাশগুপ্তর সিনেমায় কবিতা, বুদ্ধদেব দাশগুপ্ত কবিতার মতো সিনেমা বানান। অনেকে বলেন যে বুদ্ধদেব দাশগুপ্ত সিনেমা যতটা না, তার থেকে যেন অনেক বেশি কবিতা। আবার কেউ কেউ আছেন যারা এই পথে হাঁটতে হাঁটতে আর একটু বেশি এগিয়ে বলে ফেলেন যে আসলে বুদ্ধদেব দাশগুপ্ত কবি বলে সেই জন্যেই তার সিনেমা খুব মনোযোগ দিয়ে আমাদের দেখতে হয়। অর্থাৎ এই কথার ভেতর একটা এমনতর তাচ্ছিল্য যেন প্রচ্ছন্ন দেখতে পায় যে বুদ্ধদেব দাশগুপ্তর সিনেমা ততটা সিনেমা নয় যতটা কবিতা। আমি কিন্তু তা মনে করি। এই যে একটা আস্তে আস্তে একটা বল গড়াতে 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 একটা ভুল গর্তের দিকে চলে যায়, এটার জন্য আমি কিছুটা বুদ্ধদেব দাশগুপ্তকেও দায়ী করি। কারণ তার বহু সাক্ষাৎকারে বুদ্ধদেব দাশগুপ্ত যখন নিজের সিনেমা নিয়ে কথা বলতে গেছেন, সেখানে এমনভাবে আলোচনাকে গড়িয়ে নিয়ে গেছেন যে যেখানে সিনেমাকে কোথাও কোথাও কবিতা ঢাকা দিয়ে ফেলেছে, বা হয়তো বুদ্ধদেব দাশগুপ্ত সেভাবে বলতে চাননি। সাক্ষাৎকার গ্রহীতা, আমি নিজেও তার মধ্যে পড়ি, কারণ আমি 3 বার ওনার সাক্ষাৎকার নিয়েছি। তো হয়তো আমিও সেই বাজার চলতি ঝোঁকের ভেতর পড়ে গেছি, যে ঝোঁক বুদ্ধদেব দাশগুপ্তকে দ্বিতীয়ত চলচ্চিত্রকার, প্রথমত কবি এইভাবে প্রতিষ্ঠা। আমি এই কথাটা প্রথমেই আমার একটি সামান্য রিজয়েন্ডার হিসেবে রেখে দিলাম যে আমি কিন্তু তা মনে করি না। আমি কিন্তু মনে করি যে বুদ্ধদেব দাশগুপ্ত একজন চলচ্চিত্রকার, তিনি প্রথমত একজন চলচ্চিত্রকার, এবং তার চলচ্চিত্রকার সত্তার ভেতর কবি বুদ্ধদেব দাশগুপ্ত অনুপ্রবেশ করেছে। একটা সিদ্ধান্তে যদি আসতে চাই, তাহলে কবি বুদ্ধদেব দাশগুপ্ত এবং চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত আলাদা নন, তাদেরকে আলাদা করা যায় না। তিনি নিজেও সে কথাটা বলেছেন, লিখেছেন বারবার, যে তাদেরকে আলাদা করা যায় না, বরং তারা এতটাই অভিন্ন হৃদয় যে চলচ্চিত্রের চাবি যেন রাখা আছে কবিতার বাক্সে, আর কবিতার চাবি যেন রাখা আছে চলচ্চিত্রের বাক্সে। আমাদের এই আলোচনাটার শিরোনাম হতে পারত বুদ্ধদেব দাশগুপ্তর আশ্চর্য জগৎ।
আমি যখন বুদ্ধদেব দাশগুপ্তর সিনেমা দেখি বা কবিতা পড়ি, দুটো ক্ষেত্রেই আমার যেটা প্রথমেই মনে হয় যে এটা যেন একটা অদ্ভুত একটা আশ্চর্য জগৎ, খানিকটা আমার মনে হয় যে সেই কাফকার জগতের মতো, যেটাকে আমরা ইংরেজিতে কাফকায়েস্ক বলে থাকি। বুদ্ধদেব দাশগুপ্তর জগতও যেন সেরকম একটা বুদ্ধদেবচিত একটা সম্পূর্ণ নিজস্ব জগৎ, যেটার সমস্ত কিছুই আমাদের মতো, আমাদের এই জগতের মতো, কিন্তু ঠিক কোথাও গিয়ে যেন আবার আমাদের এই জগতের মতো নয়, প্রতিবিম্বিত নয়, যেন প্রতিশ্রুত। এবং এই প্রতিসরণটা ঘটছে যখন, তখন সেটা অনেক ছোট বড় আয়না যেন সিনেমার মধ্যে ঢুকে পড়ছে। এই আয়নাটা আমার সবসময় মনে হয় যে বুদ্ধদেব দাশগুপ্ত সিনেমার যেন একটা মোটিভ, এই আয়নাগুলো, এবং একটা আয়নায় ঘেরা জগৎ, যে আয়নায় আমরা নিজেদের দেখতে পাচ্ছি কিন্তু হুবহু দেখতে পাচ্ছি না। আমরা নিজেদের জগৎ এবং আমাদের দেখতে পাচ্ছি কতগুলো রিফ্র্যাক্টেড ইমেজের মধ্যে। এর একটা নির্দিষ্ট কারণ আছে। এই যে ছোট বড় অসংখ্য আয়নায় ভরিয়ে তোলেন বুদ্ধদেব দাশগুপ্ত তার সিনেমাকে, সেই আয়নাগুলোরই ভালো নাম হলো স্বপ্ন। বুদ্ধদেব দাশগুপ্ত অসংখ্য স্বপ্ন দিয়ে নিজের সিনেমাকে ঘিরে তোলে। এখন এই যে আমি একটু আগে বলছিলাম যে কবিতা নিয়ে আমার একটা রিজয়েন্ডার বলবার আছে, যে কবিতা বললেই সকলে যেমন বলতে থাকেন বুদ্ধদেব দাশগুপ্ত সিনেমা কবিতার মতো। আবার অনেকে আমি দেখেছি যে এই, আমি পপুলার বলবো না, এই পপুলিস্ট ঝোঁকটার শিকার হন, তারা বলতে থাকেন বুদ্ধদেব দাশগুপ্ত আসলে স্বপ্ন দিয়ে গড়া, অসংখ্য ড্রিম সিকোয়েন্সে ভরা। এটা বললে আসলে কিছুই বোঝা যায় না। স্বয়ং বুদ্ধদেব দাশগুপ্তরও এই ড্রিম সিকোয়েন্স কথাটা নিয়ে ভীষণ আপত্তি ছিল। যার কারণ ভারতীয় সিনেমায় সাধারণভাবে, বিশেষত জনপ্রিয় সিনেমায়, এই ড্রিম সিকোয়েন্সকে কিভাবে ব্যবহার করা হয় আমরা জানি। সেটা একটা স্বপ্ন, সেটা মানুষ ঘুমের ভেতর দেখে বা কল্পনায় দেখে, এবং আসলে যেটা দেখে সেটা বাস্তবেরই একটা প্রতিরূপ দেয়। কিন্তু বুদ্ধদেব দাশগুপ্তর সিনেমায় যে স্বপ্ন, তা কিন্তু অন্য তাৎপর্য নিয়ে আসে। সেই স্বপ্নের ভেতর যেমন আমাদের জগৎটা অনেক দূর পর্যন্ত ধরা পড়ে, তেমনি আবার এই জগৎটা কিরকম হতে পারত সেই স্বপ্নটাও কিন্তু ধরা থাকে বুদ্ধদেব দাশগুপ্তর সিনেমা স্বপ্নের ভেতর। ফলে বুদ্ধদেব দাশগুপ্তর যে সমস্ত স্বপ্ন তার সিনেমায় আসতে থাকে, সেগুলো কিন্তু অসম্ভব রাজনৈতিক কিছু স্বপ্ন, অসম্ভব রাজনৈতিক কিছু স্বপ্ন। এবং আমি এখানে বলবো যে সেই কুরোসাওয়ার সেই যে বিখ্যাত উক্তি, যে জীবন থেকে যদি স্বপ্ন চলে যায় তো যাক, কিন্তু দুঃস্বপ্নগুলো যেন অন্তত থাকে। আমাদের মনে রাখতে হবে যে কুরোসাওয়া ড্রিমস বানিয়েছিলেন। বুদ্ধদেব দাশগুপ্তর যে সিনেমা, সেই সিনেমায় স্বপ্নের যে প্রয়োগ, সেই স্বপ্নের ভেতর আমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবো যে সেগুলো কিন্তু খুব পেলব নয়, কাব্যিক নয়। তার ভেতর দুঃস্বপ্নেরা বারবার উঠে দিয়ে যায়, এবং সেখানে স্বপ্ন এবং দুঃস্বপ্নের মধ্যে এমন একটা বিনিময় চলতে থাকে, যে বিনিময়টা কিন্তু ভীষণ অদ্ভুত। এবং সেখানেই সেই স্বপ্নগুলো চেনা হয়েও অনেকটা অচেনা, বা অচেনা হয়েও অনেকটা আমাদের মনের প্রতিবিম্বনকে ধরে রাখে। আমরা যদি সারা পৃথিবীর সিনেমা দেখি, আমরা বুঝবো যে বুদ্ধদেব দাশগুপ্তর সিনেমা, অনেকে বলেন, সম্প্রতি একজন সিনেমা পণ্ডিত তিনি বুদ্ধদেব দাশগুপ্তর সিনেমাকে অ্যাঞ্জেলোপোলাসের সঙ্গে তুলনা করেছেন। আমি একমত নই। আমার বরং মনে হয় যে বুদ্ধদেব দাশগুপ্ত তার সিনেমার ভেতর অনেকাংশে ধরে রাখেন তার্কোভস্কি, বুনুয়েল হয়ে লিটিন বা আর্জেন্টিনার এলিসিও সুবিয়েলা, এদের যে ধারা, যেখানে স্বপ্ন এবং দুঃস্বপ্ন একে অপরের সঙ্গে কথা বলছে। আপনারা মনে করে দেখুন লিটিনের সমস্ত রাজনৈতিক রূপকাচ্ছন্ন ছবি, আপনারা মনে করে দেখুন এলিসিও সুবিয়েলা সেই বিখ্যাত ছবি অ্যাডভেঞ্চার অফ গড, যেখানে তিনি বলছেন যে আমরা আসলে সবাই ঈশ্বরের একটা বড় স্বপ্নের মধ্যে অধিষ্ঠান করছি। বাস্তব এবং স্বপ্ন, স্বপ্ন এবং বাস্তব একে অপরের দরজা, সেই বুদ্ধদেব দাশগুপ্তর কথায় লাল দরজা, কে কিভাবে পেরিয়ে যাচ্ছি আমরা যেন বুঝতে পারি। বুদ্ধদেব দাশগুপ্ত সিনেমার স্বপ্নের যে চেহারা,
সেটা এতটাই অচেনা, আবার এতটাই আমাদের স্নায়ু ছিঁড়ে বেরিয়ে আসে। আর একটা কথাও আমি খুব স্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে যে বুদ্ধদেব দাশগুপ্ত নিয়ে একটা খুব সাধারণে একটা খুব ভুল ধারণা আছে, এবং সেটারও কারণ আমার মনে হয় যে ওর এই কবিতা, স্বপ্ন, এই যে কাভারেজগুলো ওর সিনেমার ওপর চাপানো থাকে, সেগুলোর জন্যই সম্ভবত এগুলো তৈরি হয়েছে। কারণ আমাদের সামগ্রিকভাবে আমাদের সংস্কৃতিতে, আমাদের দৈনন্দিনের বাচনে, ট্রেনে বাসের আলোচনায় আমরা রাজনীতি বলতে এত প্রত্যক্ষ এবং এত চটজলদি একটা বিষয়কে বুঝি যে রাজনীতি সেটা যে একটা গভীরতর ব্যঞ্জনা নিয়ে আসতে পারে, তার যে একটা অন্যমাত্রিক একটা শিল্পিত ন্যারেটিভ হতে পারে, সেটা আমরা অনেক সময় ভুলে যাই। এবং এটা শুধু আমাদের দেশে বলে না, জার্মানিতেও এই সমস্যা হয়েছে। এমনকি এটা মনে রাখতে হবে যে বেটোল্ট ব্রেক্ট, যাকে আমরা শিল্পে রাজনীতি ব্যবহারের ক্ষেত্রে প্রায় গুরুস্থানীয় বলে মানতে পারি, তার থিয়েটার নিয়ে বা তিনি যখন সিনেমা করলেন তার সিনেমা ভাবনা নিয়েও অসংখ্য সময় অসংখ্য প্রশ্ন উঠেছে। আমি আরও জনপ্রিয় উদাহরণ দিতে পারি চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিন যে রাজনৈতিক, এটা তার যে কমেডি বা তার যে জনপ্রিয়তার মোড়ক, তার যে খুব ইচ্ছাকৃত কিছু ক্লিশের প্রয়োগ, সেটাতে এমনভাবে ঢাকা পড়ে গেছে যে অনেকে এটা বুঝতেই চান না। চার্লি চ্যাপলিন, ও চার্লি চ্যাপলিন, বা হিচকক। হিচকক দেখতে গিয়েও এখন আমাদের মনে হয়, যেটা ট্রুফো অনেক বছর আগে প্রমাণ করবার চেষ্টা করেছিলেন যে হিচককও আসলে মূলত রাজনীতি। কিন্তু আমি বলছি যে হিচকক জনপ্রিয় উপাদানকে ব্যবহার করেছেন, তার ক্ষেত্রে এই ক্যামোফ্লেজটা তিনি নিজেই তৈরি করেছেন। কিন্তু বুদ্ধদেব দাশগুপ্তর ক্ষেত্রে এটা খুবই অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক যে বুদ্ধদেব দাশগুপ্তর সিনেমার ভেতর থাকা যে সমস্ত রাজনৈতিক পার্ট, তাকে বুঝতে আমরা ভুল করলাম। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, ব্যক্তিগত মতামত তো দেবার পরিসর নিশ্চিতভাবেই থেকে যায় আমাদের শিল্প সাহিত্য আলোচনার ভেতরে। তো আমি নিজে আমার ব্যক্তিগত পছন্দ দিয়ে মনে করি যে মৃণাল সেনের পরে এত নিশ্চিত এবং এত ধারাবাহিকভাবে রাজনৈতিক চলচ্চিত্রকার বাংলা সিনেমার আঙিনায় আসেন। তাকে পড়বার ক্ষেত্রে আমাদের দর্শকদের সমস্যা হয়েছে, তাকে পড়বার ক্ষেত্রে আমাদের সমালোচকদের সমস্যা হয়েছে, তাকে পড়বার ক্ষেত্রে এমনকি ফিল্মকে ব্যবহার করেন যে সমস্ত মানুষ তাদের কাজে, তাদেরও সমস্যা হয়েছে। এক ধরনের অসম্পূর্ণতা থেকে গেছে। বুদ্ধদেব দাশগুপ্তর সিনেমার যে রাজনীতি, সেই সিনেমার রাজনীতিটা পোস্টার ধর্মী নয়। এটি হয়তো আমাদের একটা মস্ত বড় সমস্যার কারণ। বুদ্ধদেব দাশগুপ্তর সিনেমায় রাজনীতির যে সন্দর্ভ, সেই সন্দর্ভ অস্বস্তির সন্দর্ভ, সেই সন্দর্ভ প্রশ্নময় সন্দর্ভ। তার একটা কারণ আছে। মৃণাল সেন যে সময় সিনেমা করতে আসছেন সেটা কলকাতা 71 বা কলকাতা 69। সেখানে এক ধরনের খুব প্রত্যক্ষ একটা উদ্দীপনা আছে এবং সামনে একটা স্বপ্ন বা একটা গোল পোস্ট আছে। একটা রাজনৈতিক আন্দোলন জ্যান্ত, দ্যাট ইজ কিকিং, নকশালবাড়ি আন্দোলন। এবং মৃণাল সেন, উৎপলদত্তরা ভাবেন যে এইবার গোলটা হবে, এইবার বলটা নেটে জড়িয়ে যাবে আমাদের রাজনৈতিক পদাতিকদের সৌজন্যে। বুদ্ধদেব দাশগুপ্ত যে সিনেমা করেন, তার প্রথম সিনেমা দূরত্ব কাহিনী চিত্র, তার নাম হতেই পারত কলকাতা 78। কারণ শুরুই হয় একটা অসামান্য নেপথ্য বাক্যবন্ধ দিয়ে, যে সমস্ত দলের রাজনৈতিক মস্তানদের ব্যবহার করে একটি স্বপ্নকে ধ্বংস করা হয়েছে। একটি রাজনৈতিক স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। ফলে সেই স্বপ্ন আর কলকাতা 71-এর মতো ভাবে না যে এক্ষুনি আমি জিতে যাব, এক্ষুনি আমি গ্রাম দিয়ে শহর ঘিরে ফেলতে পারব, এক্ষুনি কোরাসের মতো লক্ষ লক্ষ পদাতিক তারা বেরিয়ে এসে দেশের শাসক শ্রেণী তাকে ঢুকিয়ে ফেলতে পারবে কাঁটা তারের জালের। বুদ্ধদেব দাশগুপ্ত জানেন যে ওই রকম একটা শাসক আমার ভেতরেও আছে, অসংখ্য সমঝোতা আমার ভেতরে আছে। আমি কোথাও এজেন্ট হয়ে যাই, এবং এজেন্ট হয়ে যাই বলে কলকাতা 71-এর যে মূলগত স্বপ্নটা সেটা মুখ থুবড়ে পড়ে।
এই ন্যারেটিভ থেকে শুরু হয় কলকাতা ৭৮ বা বুদ্ধদেব দাশগুপ্ত যে যেখানে আমরা দেখি যে মধ্যবিত্তের সমঝোতাগুলো, মধ্যবিত্তের পা হড়কে পড়ে যাওয়াগুলো, মধ্যবিত্তের বিশ্বাসঘাতকতাগুলো, বুদ্ধদেব দাশগুপ্ত এই স্বপ্ন কিন্তু কখনো তার সিনেমা থেকে সরাননি, ছাড়েননি।